তুমি যদি পরবর্তী ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি এমসিকিউ এর মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং এর ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির উপরে যে 1000 MCQর যে সিরিজ আমরা শুরু করছি, তার সেট 1 আজকে আমরা আলোচনা করব। টোটাল 1000 কোশ্চেন আনসার সিরিজ হবে, একটা সেটে 25টা করে কোশ্চেন আলোচনা করা হবে। এবং এখানে কিন্তু WBCS এর প্রিলি এবং মেন দুটোর উপরই কোশ্চেন রাখা হয়েছে, মানে দু ধরনের স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন কিন্তু এখানে সেট করা হয়েছে। ঠিক আছে, তো এবার আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম সেট 1-এর কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফিচার্স অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তো তোমরা সকলেই জানো যে আমাদের কিছু রেগুলেটিং অ্যাক্ট পাস হতো, যেটা হচ্ছে প্রতি 20 বছর অন্তর অন্তর আমাদের রেগুলেটিং অ্যাক্টগুলো আসতো। আমাদের 1773, তারপরে হচ্ছে তোমাদের 1793, 1813, 1833, 53, এইভাবে পরপর চলেছিল। তারপর 1857 হচ্ছে হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1857 পরে 1858 সিপাহী বিদ্রোহের পরে 1858 ব্রিটিশ ক্রাউনের হাতে চলে গিয়েছিল, আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে গিয়েছিল রুলটা। মানে ব্রিটিশ গভর্নমেন্ট চেষ্টা করছিল, ব্রিটিশ গভর্নমেন্টের হাতে যায়নি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে রানীর কাছে চলে গিয়েছিল 1858-তে। তো ততদিন অবধি যে বিভিন্ন লগুলো পাস হয়েছিল, তারই মধ্যে প্রথম ছিল 1773 রেগুলেটিং অ্যাক্ট। তো তার মধ্যে কি কি ছিল, তার মধ্যে কোনটা সঠিক? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। অপশান সি, অর্থাৎ 1, 2 and 3। এবার দেখো, এখানে জিনিসগুলো, সমস্ত পয়েন্টগুলো ডিটেলস আলোচনা করা কখনোই পসিবল নয়, তার জন্য থিওরি ক্লাস আছে। থিওরি ক্লাসগুলো তোমরা দেখো যারা পেড কোর্সে আছো, আর না হলে লক্ষ্মীকান্ত ফলো করো যারা পেড কোর্সে নেই। বাট এখানে সমস্ত জিনিস বোঝানো সম্ভব নয়, তবুও বলে দিচ্ছি। দেখো, প্রথমত কী ছিল, যে এখানে হচ্ছে আমাদের তার আগে কী ছিল, বাংলা এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের মাদ্রাস এবং বোম্বে। বাংলা, মাদ্রাস, বোম্বে, এইখানে হচ্ছে তোমাদের বাংলা, মাদ্রাস, বোম্বে, এদের হচ্ছে 3টে গভর্নর ছিল। বাংলা, মাদ্রাস, বোম্বের যে গভর্নর ছিল, তার মধ্যে বাংলার গভর্নরকে বানিয়ে দেওয়া হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে ওনাকে প্রমোট করে দেওয়া হয়েছিল। প্রথম গভর্নর জেনারেল করা হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংসকে। আমাদের বোম্বে এবং মাদ্রাসের যে গভর্নর ছিলেন, তাদেরকে সাবঅর্ডিনেট হিসাবে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবার ইনি যেহেতু হেড হয়ে গেছিলেন, তাই এনাকে হেল্প করার জন্য 4 জন মেম্বারের একটা কি তৈরি করা হয়েছিল, এক্সিকিউটিভ কাউন্সিল। 4 জন মেম্বার থাকবে এর মধ্যে ওনাকে হেল্প করার জন্য। তার সঙ্গে সঙ্গে 1774 এই অ্যাক্ট অনুযায়ী আমাদের কলকাতাতে সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল, যেখানে একজন চিফ জাস্টিস থাকবেন, 3 জন অন্য জাজ থাকবেন। তাহলে এখানে সেই অপশানগুলোই বলা হয়েছে যে প্রোভাইডেড ফর এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, ক্রিয়েটেড এক্সিকিউটিভ কাউন্সিল ফর গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড মেড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিস সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সবগুলোই সঠিক, 4 নম্বরটা সঠিক নয়। ইজ এস্টাবলিশ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ম্যানেজিং পলিটিক্যাল অ্যাফেয়ার্স, না, এটা অনেক পরে গিয়ে তৈরি হয়েছিল, যে পলিটিক্যাল অ্যাফেয়ার এবং এক্সিকিউটিভ বা ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্সগুলোকে আলাদা করে দেওয়া হয়েছিল এবং দুটোকে নিয়ে একসঙ্গে কী করা হয়েছিল, ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত সরকার তৈরি করা হয়েছিল। এটা অনেক পরে এসেছিল, এটা 1773 রেগুলেটিং অ্যাক্টে আসেনি। ঠিক আছে, তো এখানে আমি কি বললাম, যে এখানে অ্যাকচুয়ালি বোঝাতে গেলে অনেক জিনিস বোঝানো যাচ্ছে, বাট এত ডিটেলস এখানে বোঝানো সম্ভব নয়। আমি যতটা বোঝানো যায় ততটা বুঝিয়ে দিচ্ছি। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং লিডার্স আর কারেক্টলি ম্যাচ টু দেয়ার পোর্টফোলিওজ ইন দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া। মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে প্রথম ক্যাবিনেট তৈরি করা হয়েছিল, সেখানে কোন মন্ত্রীকে কোন ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল, তার মধ্যে ম্যাচিং দিয়েছে, কোনটা সঠিক?
সঠিক উত্তর হচ্ছে তোমাদের কি অপশান বি 1 and 2। সর্দার বলদেব সিংকে কি দেওয়া হয়েছিল? ডিফেন্স। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেওয়া হয়েছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার। 3 নম্বর ডক্টর জন মাথাই, ওনাকে ফাইন্যান্স দেওয়া হয়নি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ওয়ার দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। এখানে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 মানে এটা হচ্ছে আমাদের যখন চলে এসছে, রানীর আন্ডারে চলে এসছে, সেই সময়ের কথা বলা হচ্ছে। তো এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশান সি 1, 2 and 3 সবগুলোই। কারণ এখানে কী করেছিল? ফেডারেশন এবং প্রভিন্সিয়াল অটোনমি। ফেডারেশন মানে তোমরা বলতে পারো সেন্ট্রাল, সেই সময় ফেডারেশন মানে সেন্ট্রালকে বলা হতো। এবং আমাদের হচ্ছে স্টেট মানে হচ্ছে বলতে পারো আমাদের এখন যে স্টেট গভর্নমেন্ট। সেন্টারে ডায়ারকি মানে সেন্টারে হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট বলতে পারো। দেখো এবার আমি তোমাদের বলে দিচ্ছি, ডুয়েল গভর্নমেন্ট নয়, ডায়ারকি মানে তোমরা বলতে পারো লোকসভা বিধানসভা, যেটা সেইটা। তো পুরোপুরিভাবে লোকসভা বিধানসভার সঙ্গে একদম সেম টু সেম নয়, তখন সিস্টেম অন্যরকম ছিল। বাট মানে বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি বললাম যে ডায়ারকি বলতে এরকমই বোঝাবে। সেন্টারে ডায়ারকি রাখা হয়েছিল, কিন্তু স্টেটে ডায়ারকিটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। স্টেটের ডায়ারকি বলতে বিধানসভা বিধান পরিষদ। আমি এগেন বলছি, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, তখনকার দিনের ডায়ারকি এবং এখনকার দিনের বিধানসভা বিধান পরিষদের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এখানে সবগুলোই সঠিক হবে। তো এখানে বেসিক্যালি কী করা হয়েছিল যে আমাদের অল ইন্ডিয়া যে ফেডারেশন আছে সেগুলোকে তৈরি করার জন্য, এস্টাবলিশমেন্টের জন্য এখানে পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল। এখানে প্রথম দেখো আমাদের এখন যেটা আছে না, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এইটা তখন ছিল। তখন কী ছিল? তখন বলা হতো ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট মানে যে স্টেট লিস্ট যেটা, এবং কনকারেন্ট লিস্ট। আর এই লিস্টগুলোর বাইরে যে টুকটাক পাওয়ারগুলো ছিল সেগুলো ভাইসরয়কে দিয়ে দেওয়া হয়েছিল। এবং এখানে প্রথম প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল ইনস্টেড অফ ডায়ারকি। ডায়ারকি সরিয়ে প্রভিন্সিয়াল অটোনমি দিয়ে দেওয়া হয়েছিল। প্রভিন্সিয়াল অটোনমি মানে স্টেটগুলোকে বলতে পারো এক প্রকার স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল, যে তোমাকে সেন্টারের উপর কোনো বিষয়ের জন্য নির্ভর করতে হবে না, সেন্টারের সঙ্গে তোমার সেরকমভাবে সম্পর্ক নেই, তুমি স্বাধীন। এটা হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি দিয়ে দেওয়া। তার আগে ছিল ডায়ারকি ছিল, কিন্তু সেন্টারের ডায়ারকিটা রেখে দেওয়া হয়েছিল, স্টেট থেকে ডায়ারকিটা তুলে নেওয়া হয়েছিল। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে। তো 3 নম্বর কোশ্চেন বুঝতে পারলে। 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ। দেখো আমাদের যে সংবিধান তৈরি করা হয়েছিল তার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল যারা সংবিধানটা লিখতে সাহায্য করবে। সেটা প্রথম কবে বসেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা সেট আপ করা হয়েছিল প্রথম কবে? সেটা হচ্ছে অপশন বি আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। অলদো এটা হচ্ছে তোমাদের 1934 থেকে আমাদের একজন ব্যক্তি ছিলেন, তার নামটা আমি পরে আসবে বলবো। 1934 থেকে তিনি বলে আসছিলেন যে আমাদের একটা সংবিধান দরকার, সংবিধানের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এম.এন. রয় ছিলেন, মানবেন্দ্রনাথ রয় ছিলেন, উনি বারবার করে বলছিলেন এই কথাটা, পরের কোশ্চেনে আসবে তোমাদের। বাট ওনাকে তখন পাত্তা দেওয়া হচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে অনেক কাঠখড় পুড়িয়ে 1946-এ ফাইনালি এটা হয়েছিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্টার্টেড ফাংশনিং। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম ফাংশন করতে শুরু করেছিল কবে? এটাও হচ্ছে 1946, কারণ এক্ষুনি দেখলে 1946-এই তো প্রথম বলা হয়েছিল। 9ই ডিসেম্বর 1946-এ এটা কি হয়েছিল? প্রথম তৈরি হয়েছিল। তারপর আবার 14ই আগস্ট 1947 এটা রিঅ্যাসেম্বল হয়েছিল। কারণ এখানে কী হচ্ছিল, আমরা এক চান্সে তো তৈরি করতে পারিনি, আমাদের প্রথমে খসড়া তৈরি করা হচ্ছিল সংবিধানের। খসড়া সংবিধান তৈরি করা হচ্ছিল, সেটার তারপরে তার মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছিল, ভুল ত্রুটি দেখাশোনা করা হচ্ছিল, তারপর ফাইনাল হয়েছিল। ওই জন্য বারবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বারবার রিঅ্যাসেম্বল করা হচ্ছিল। টোটাল তোমরা শুনলে অবাক হয়ে যাবে, টোটাল প্রায় 2000 অ্যামেন্ডমেন্টস করা হয়েছিল। 2000 বার এটাকে কারেকশন করা হয়েছিল, চেঞ্জ করা হয়েছিল। এই যে আমরা বলি না যে আমাদের সংবিধান সব থেকে বড়, এখান থেকে ওখান থেকে টুকে মেরে কপি পেস্ট করে দিয়েছে, এরকম নয়। সেই সময় যারা ছিলেন তারা যথেষ্ট বুঝদার মানুষ ছিলেন। তারা অন্যান্য জায়গা থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে ইন্ডিয়াতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেইভাবে ওনারা ইমপ্লিমেন্ট করেছিলেন। পুরোপুরি ধরে কপি পেস্ট করা হয়, এটা ভ্রান্ত ধারণা। ঠিক আছে, ওকে। সো নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখবো 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু।
তো এখানে দেখো দুটো বলা আছে, একটা হচ্ছে সাইমন কমিশন তার 1987 এসেছিল এবং 1930 রিপোর্ট সাবমিট করেছিল। আর পুনা প্যাক্ট সম্বন্ধে বলা হয়েছে যে পুনা প্যাক্ট হচ্ছে সাইমন কমিশনেরই অ্যাজ এ রেজাল্ট বা অ্যাজ এ কনসিকুয়েন্স এটা এসেছিল। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশান এ, কারণ অনলি ওয়ান এখানে হচ্ছে সঠিক উত্তর। সাইমন কমিশন সম্বন্ধে যেটা বলা হয়েছে একদম সঠিক, এটা নভেম্বর 7, 1927 এসেছিল। 7 জন মেম্বার ছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রত্যেকেই ছিলেন কে? ব্রিটিশ, যে কারণে তাদেরকে এখান থেকে সাইমন গো ব্যাক বলে তাড়ানো হয়েছিল। কারণ এখানে কি বলা হয়েছিল যে ইন্ডিয়া তার নতুন কনস্টিটিউশন বা নতুন সংবিধানের আন্ডারে ফাংশন করতে পারবে কি না, সেই জিনিসটাকে স্টাডি করার জন্য পাঠানো হয়েছিল সাইমন কমিশনকে। এবার অবভিয়াসলি সমস্ত মেম্বারই যদি কোনো তার ব্রিটিশ হয়, তারা কি করে বলবে যে আমাদের ইন্ডিয়ানদেরা হচ্ছে এই সংবিধানের আন্ডারে ফাংশন করতে পারবো কি না? তারা তো আমাদের সম্বন্ধে জানে না, গ্রাসরুট লেভেলে তো তারা কিছুই জানে না, ঠিক কি না? তো সেই কারণে সাইমন গো ব্যাক বলা হয়েছিল এবং 1930 এটা রিপোর্ট সাবমিট করেছে এবং এটা এক প্রকার ফেলিওরই ছিল। তবে 2 নম্বরে যেটা বলা হয়েছে পুনা প্যাক্টের সঙ্গে এর কোনো সম্পর্কই ছিল না। পুনা প্যাক্টের সঙ্গে পুনা প্যাক্ট এর অনেক পরে এসেছিল এবং সাইমন কমিশনের সঙ্গে কিন্তু কোনোভাবেই এটা রিলেটেড নয়। বোঝা গেল? নেক্সট এবার আমরা দেখব আমাদের 7 নম্বর কোশ্চেন, দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই। যে ক্যাবিনেট মিশন আমাদের ভারতে এসেছিল এটা হেড কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লর্ড পেথিক লরেন্স। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মনে রাখবে এটা কোশ্চেন পরীক্ষায় দেয় প্রিভিয়াস ইয়ারে। 8 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া রিঅ্যাসেম্বলড অন 31 October 1947 ইটস রিডিউসড মেম্বারশিপ ওয়াজ। ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে বারবার হচ্ছে আমাদের রিঅ্যাসেম্বল হচ্ছিল, আগের একটা কোশ্চেনে আমি বলেছিলাম। তো যখন 1947 31 অক্টোবর হয়েছিল তখন এর মেম্বারশিপ কত ছিল? অপশান এ হচ্ছে 299, ঠিক আছে, 299 জন ছিল। 9 নম্বর কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সাইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের ভারতের সংবিধানে কতজন মেম্বারের সই আছে? এটা সেই দিন যেদিন এটা পাস হয়েছিল, ফাইনাল হয়েছিল, সেই দিন যতজন উপস্থিত ছিলেন তাদের সইটা এখানে নেওয়া হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, টোটাল 284 জন, টোটাল 284 জন মেম্বারের সই এখানে নেওয়া হয়েছিল। এটা একটু ভুল আছে, ওকে। এবং এই মেম্বারদের কি করা হয়েছিল? এই মেম্বারদের হচ্ছে ইলেক্ট করা হয়েছিল কোথা থেকে? এরা ছিল, দেখো, হুইচ ওয়াজ ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। নেক্সট 10 নম্বর বলা হচ্ছে দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পার্মানেন্ট প্রেসিডেন্ট বলা হচ্ছে, পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন? পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন আমাদের অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়াও ওখানে কে কে ছিলেন? এছাড়াও হচ্ছে এখানে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, সঞ্জয় ফাকে, জওহরলাল নেহেরু, সি গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, এরকম নামগুলো আছে, নামগুলো তোমরা দেখে নিও। বাট পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন, দ্য ক্রাউন টুক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনটু ইটস ওন হ্যান্ডস বাই। এগেন এই ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আমাদের সিপাহী বিদ্রোহের পরে অপশান বি সঠিক উত্তর হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1857 যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপরে এই জিনিসটা ঘটেছিল। আজকেই বলেছি একটু আগেই। 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। ডোমিনিয়ন মানে ভারত স্বাধীন হয়ে গেছে কিন্তু তখন অবধি কি নেই? সংবিধান নেই। প্রথমে কি ছিল? প্রথমে ভারতবর্ষ ছিল ব্রিটিশ কলোনি, কলোনি থেকে হয়েছিল কি? ডোমিনিয়ন, মানে স্বাধীন হয়ে গেছে কিন্তু সংবিধান নেই। তারপর সেখান থেকে হয়েছিল কি? স্বাধীন রাষ্ট্র, যখন সংবিধান তৈরি হয়ে গেল, যেটা আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি, যে 26শে জানুয়ারি ফাইনালি ডোমিনিয়ন থেকে ভারত ইন্ডিপেন্ডেন্ট স্টেট বা স্বাধীন রাষ্ট্র হয়ে গিয়েছিল। তো এখানে সঠিক উত্তর কি হবে তোমাদের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লর্ড মাউন্টব্যাটেন। মানে যখন হচ্ছে দেখবে স্বাধীনতা হচ্ছিল তখনও কিন্তু মাউন্টব্যাটেন ছিলেন, মাউন্টব্যাটেনের সঙ্গে জওহরলাল নেহেরুর কিন্তু আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে কি করা যেতে পারে, এগুলো হয়েছিল। 13 নম্বর কোশ্চেন, হু ওয়াজ
হোয়াট ওয়াজ দ্য মেন স্টিপুলেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মেন উদ্দেশ্য বা মেন কি বলা ছিল এই জিনিসগুলোতে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স গ্যারেন্টিড। দেখো এখানে তার আগে আমাদের 1909 বা 1919-এ যে 1909 অবধি, তোমার 1909 অবধি যে বিভিন্ন আমাদের অ্যাক্টগুলো এসছিল, সেখানে কি হচ্ছিল জানো তো? সেখানে সব কিছু উপর উপর দেওয়া ছিল 1909 অবধি, উপর উপর মানে বলে দেওয়া হলো কি যে ভারতীয়দেরকে আমি পার্ট বানিয়ে দিলাম কিসের? আমার যে পুরো শাসন ব্যবস্থা হচ্ছে, আমার যে গভর্নর জেনারেল আছেন তার হচ্ছে, বা গভর্নর অফ ইন্ডিয়া আছেন বা ভাইসরয় আছেন, তাদের অফিস আমি দিয়ে দিলাম, ইন্ডিয়ানদেরকে আমি পদ দিয়ে দিলাম। কিন্তু সেই পদগুলো কি ছিল? নন ফাংশনাল পদ, মানে খুব একটা কাজের কাজ নয়, মানে সেই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকা, তুমি আছো বাট তোমার কোনো ফাংশন নেই, তুমি সেরকমভাবে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছো না। ঠিক আছে, তো এটা ছিল 1909 অবধি। এই সিনারিওটা চেঞ্জ হয়ে যায় কবে? 1915-তে কি হয়েছিল? আমাদের গান্ধীজি ভারতবর্ষে ফিরে এসেছিলেন সাউথ আফ্রিকা থেকে। তারপর উনি পরপর 1917, 1918-তে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো করছিলেন। তো এরপরে 1915-তে উনি যখন ভারতবর্ষে আসেন, তারপরে ওই 1919 থেকে যে লগুলো পাস হতে শুরু করে না, সেখানে দেবে কিছুটা ইম্প্যাক্ট আসতে থাকে। কারণ গান্ধীজি নিজে কি ছিলেন? একজন অ্যাডভোকেট, ব্যারিস্টার ছিলেন। তো উনি এই আইনের মারপ্যাচ বুঝে গিয়েছিলেন যে ইংরেজরা আদৌ না ভারতীয়দেরকে দেবে না, পুরোপুরি স্বাধীনতা দেবে না। ওরা কি করছে? উপর উপর সব কিছু দেখাচ্ছে যে তোমাদেরকে আমি দিয়ে দিলাম পদ ভারতীয়দেরকে, কিন্তু কোনো কাজ করতে পারছো না, কিছু না। তো এখানে গান্ধীজি প্রথম বলেছিলেন যে আমাদের কি আছে, এখন ভারত কলোনি আছে, কলোনি থেকে আমাকে হতে হবে ডোমিনিয়ন, ডোমিনিয়ন থেকে আমি হব স্বাধীন রাষ্ট্র, যেটা তোমাদের একটু বলছিলাম। এবং এখানে তোমাদের কিন্তু উনিই বলেছিলেন যে আমার প্রথমে কি দরকার, সেটা হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি। যেটা আগের একটা কোশ্চেন আলোচনা করছিলাম যে প্রভিন্সিয়াল অটোনমি বা আমার যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলো যাতে পুরোপুরিভাবে স্বাধীন হয়, রাজ্যগুলোতে ডায়ার্কি না থাকে, সেটার প্রথম উনি করেছিলেন। গান্ধীজি প্রথম এটা বুঝিয়েছিলেন ভারতীয়দেরকে। ঠিক আছে, তো এইখানে আমি প্রথমেই বলেছিলাম যে এই জায়গাগুলোতে প্রচুর বোঝানোর জায়গা আছে, ওই জন্য বললাম যে থিওরি ক্লাসটা একটু দেখো। নেক্সট 14 নম্বর কোশ্চেন, দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অন দ্য প্যাটার্ন অফ। অ্যামেন্ডমেন্ট যে হবে, এই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরগুলো কিসের উপর ডিপেন্ড করে করা হয়েছিল বা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। সঠিক উত্তর হবে কি? কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। নেক্সট 15 নম্বর কোশ্চেন, দ্য ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন। ড্রাফটিং কবে কমপ্লিট হয়ে গিয়েছিল বলো তো? এটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949-এ। কিন্তু তারপরে কবে এসেছিল? সেটা হচ্ছে পরের বছর 26শে জানুয়ারি 1950-এ এটা সর্বসমক্ষে নিয়ে আসা হয়েছিল, বাট রেডি হয়ে গিয়েছিল 26শে নভেম্বর 1949। এবং এখানে কিন্তু টোটাল 2000 অ্যামেন্ডমেন্টস করা হয়েছিল, আমাদের আগেই বলেছিলাম। 284 জন মেম্বার এখানে সাইন করেছিলেন। 16 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইসার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? কি বললাম? কনস্টিটিউশনাল অ্যাডভাইসার কে ছিলেন? ডক্টর BN রাও, নট BR আম্বেদকর। অনেকে BR আম্বেদকর গুলিয়ে ফেলে, BR আম্বেদকর ছিলেন না, অ্যাডভাইসার বলা হয়েছে। অ্যাডভাইসার ছিলেন ডক্টর BN রাও। 17 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি মিট ফর দ্য ফার্স্ট টাইম? প্রথমবার মিটিং কখন হয়েছিল? প্রথমবার মিটিং হয়েছিল যখন ক্যাবিনেট মিশন প্ল্যান পাস করেছিল 1946-এ, সেই 9 ডিসেম্বর 1946, মনে রাখবে। আজকের কোশ্চেনগুলোতে আলোচনা করছি, সেগুলোকে আমি কানেক্ট করে করে বলছি। 1946-এ প্রথম ক্যাবিনেট মিশন প্ল্যান হয়েছিল, সেখানে প্রথম বলা হয়েছিল না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হোক, তাই 9 ডিসেম্বর 1946-এ এটা প্রথম মিট আপ হয়েছিল এদের। নেক্সট 18 নম্বর কোশ্চেন, দ্য পলিটিক্যাল পার্টিজ গট দ্য কনস্টিটিউশনাল রেকগনিশন ফর দ্য ফার্স্ট টাইম। আমাদের যে বিভিন্ন পার্টিগুলো ছিল, ন্যাশনাল কংগ্রেস বলো বা এখন যে আছে বিজেপি, তৃণমূল, এদের অ্যাকচুয়ালি সেই সময় প্রথম এরা রেকগনিশন কবে পেয়েছিল? সেটা হচ্ছে অপশান সি, 1985-এ। 19 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং প্রপোজ দ্য সাজেশন ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট ইন 1935?
বলছিলাম না, কে ছিলেন? এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, অপশন বি সঠিক উত্তর ওখানে। অ্যাকচুয়ালি 1935 না, উনি 34এই বলে দিয়েছিলেন, এখানে কোশ্চেনে 35 আছে, বাট অ্যাকচুয়ালি উনি 34এই এটা বলেছিলেন। তারপর 35-এ এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাকসেপ্ট করেছিল যে না এটা দরকার, আমরা ইংরেজদেরকে বলবো। তারপরে কি হয়েছিল, এটা অ্যাকসেপ্ট হয়েছিল কবে? 1940-এ আগস্ট অফারে এটাকে ইংরেজরা অ্যাকসেপ্ট করেছিলেন। বাট তারপরে ফাইনালি এটা হয়েছে, মানে ফাইনালাইজ হয়েছিল কবে? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ। দেখতে পাচ্ছ 12 বছর টাইম লেগে গিয়েছিল পুরোপুরিভাবে ফাইনালাইজ হয়ে আসতে। 20 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং proved to be the most short-lived of all the British constitutional experiments in India? সব থেকে কম সময় ছিল কোনটা? অপশন বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1909। ঠিক আছে, তারপরেই গান্ধীজি এসেছিলেন এবং গান্ধীজি আসার পরেই পুরো গেম চেঞ্জ করে দিয়েছিলেন। তার আগে অবধি ইংরেজরা আমাদেরকে বেশ বোকা বানিয়ে যাচ্ছিল। 21 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট সেশন হয়েছিল যেটা 46 9th আগস্ট, কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। অপশন সি এখানে তোমাদের সঠিক উত্তর, নিউ দিল্লি। 22 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? দেখো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরও কী ছিল, একটা ছিল প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সেই কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং মুভ দ্য অবজেক্টিভ রেজলিউশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তোমাদের বলে রাখি এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তী ক্ষেত্রে অ্যাজ এ প্রিঅ্যাম্বল আমাদের অ্যাকসেপ্ট হয়েছিল। এটা কে দিয়েছিলেন? দিয়েছিলেন পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরুজি। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহেরু। 24 নম্বর কোশ্চেন, দ্য প্রপোজাল ফর ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই অ্যান ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মেড বাই? কে করেছিল এটা? অপশন এ, ব্রিটিশ ক্যাবিনেট ডেলিগেশন। এটা এরাই প্রপোজ করেছিল যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরও যে তৈরি হবে। এবার কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি যে হবে সেটার জন্য আমাদের কী করতে হবে? একটা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে থাকবে তাদের মেম্বারগুলোকে তো ইলেক্ট করতে হবে, চুজ করতে হবে যে আমি কাকে রাখবো ওখানে মেম্বার হিসাবে। তো সেই প্রপোজালটা দিয়েছিল ব্রিটিশ ক্যাবিনেট ডেলিগেশন। আজকে লাস্ট বাট নট লিস্ট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশড ইন জুলাই 1946? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কে ছিলেন না বলেছে, তাহলে মেম্বার কে কে ছিলেন আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর হবে অপশান ডি, মহাত্মা গান্ধী নিজে ছিলেন না। এটার অ্যাকচুয়ালি অপশানটা খুব ইজি হয়ে গেছে, তোমরা সকলেই জানো কে কে ছিলেন। এই যে পণ্ডিত জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য জে.বি. কৃপলানি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রীমতী সরোজিনী নাইডু, শ্রী হরে কৃষ্ণ মেহতাব, পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ, ডক্টর বি.আর. আম্বেদকর, শ্রী শরৎচন্দ্র বোস, শ্রী সি গোপালাচারী অ্যান্ড শ্রী এম আসাফ আলী, এনারা ছিলেন মেম্বার। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ আপকামিং এক্সামস।